হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। প্রাসাদের সুবিশাল হল ঘর পেরিয়ে মার্বেলের সিঁড়িতে ধীর পায়ে উপরে উঠতে থাকে বীর। তার কোলে ঘুমন্ত ঈশা, প্রতিটি ধাপ যেন অদৃশ্য এক অঙ্গীকারের সাক্ষী। তার দৃষ্টি নিবদ্ধ ঈশার ঘুমন্ত মুখে, সে কোমল মুখশ্রী যেন চারপাশে অন্ধকারকেও ম্লান করে দেয়। হাজারো রক্তাক্ত লড়াই, বিশ্বাসঘাতকতা আর অশান্তির ঝড়ের মধ্যে এই একটাই শান্তির দ্বীপ তার জীবনে, যার নাম ঈশায়া। এই শান্তি পেতে হলে প্রয়োজন পুরো পৃথিবীকে জ্বালিয়ে দেবে সে, তবুও তাকে নিজের কাছে রাখবে, নিজের বন্দি করে। তার কাছ থেকে এই মুক্তির স্বপ্ন সে কখনোই দেখতে দেবে না। যতবার দূরে যেতে চাইবে, ঠিক ততবার এইভাবে তাকে আরও কাছে টেনে নেবে। রুমের কাছে পৌঁছতেই কাজের লোক দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে বীর আলতোভাবে ঈশাকে নরম বিছানায় শুইয়ে দেয়, সাবধানে যাতে তার ঘুম ভাঙে না। তারপরে ধীরে ধীরে তার লম্বা চুলগুলো মুখ থেকে সরিয়ে একপাশে গুছিয়ে দেয়। লম্বা চুলগুলো গোছাতে সে হিমশিম খাচ্ছে, গোছাতে গিয়ে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও আনাড়ি হাতে সুন্দর করে গুছিয়ে দেয়। বীরের চোখে অনিচ্ছাকৃত এক কোমলতা ফুটে ওঠে। ঈশার ঠোঁটে সেই ছোট্ট তিল আর এই ঘন কালো চুলগুলোই তার সবচেয়ে দুর্বলতার জায়গা। মনের ভেতরে অহংকারের এক শীতল ঢেউ বয়ে যায়। যখন প্রথম দেখেছিল ঈশাকে, তার চুল এত লম্বা ছিল না, আর সৌন্দর্য ছিল অন্যরকম। সে বরাবরই সুন্দর ছিল, কিন্তু এখন তার মুখ ফুটে উঠে এক অদ্ভুত আভিজাত্য। এই ধরনের রাজকীয় সৌন্দর্য যা চোখ সরিয়ে নেওয়া অসম্ভব করে তোলে। তার নিজের স্ত্রী, তার নিজের মানুষ, এই ভাবনায় ভিড়ের ঠোঁটে এক হালকা কিন্তু দম্ভিত হাসি এনে দেয়। এর কারণ এটাই, তার কাছে এসে ঈশার সৌন্দর্য বেড়ে গেছে, আর এই সৌন্দর্যের কারণ একমাত্র বীর। সে এটাই মনে করে। বীর হাত বাড়িয়ে ঈশার গালের হালকা লালচে দাগের উপর আঙুল বোলায়, কিন্তু তার চোখে কোনো অনুতাপ নেই, যা এর চেয়েও কঠিন শাস্তি প্রাপ্য ছিল তার। তবু কেন যেন এই মেয়েকে কষ্ট দেওয়া তার পক্ষে অসম্ভব। একটু দূরে রাখা বড় চেয়ারে বসে বীর ছায়ের মতো চুপচাপ তাকিয়ে থাকে ঈশার দিকে। মাত্র 2 দিন সে তার কাছ থেকে দূরে ছিল, অথচ মনে হয়েছিল যেন 2 যুগ পেরিয়ে গেছে। এই মেয়েকে দেখার ক্ষুধা তার মধ্যে এমনভাবে জন্মেছে যা কখনো মিটবে না, বরং প্রতিদিন আরও বাড়ছে। নেশার মতো তাকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারছে না বীর। সে নিজেই জানে না এর কারণ কি, শুধু জানে এই মেয়ের দিকে অন্য কারো চোখ পড়ার চিন্তা তার শরীরে রক্তের তাপ বাড়িয়ে দেয়। ঈশা কেবল তার, এটাই একমাত্র সত্য। বীর বসে আছে এক কোণে, চোখ দুটি ঈশার উপরে স্থির। আজ তার দৃষ্টিতে কেবল জেদ বা অধিকার নেই, আছে এক অদ্ভুত অস্থিরতা, এক তীব্র অনুসন্ধান। তার চোখ প্রতিবার ঈশার শরীরের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ, প্রতিটি ছায়া খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছে, যেন কোনো চিহ্ন খুঁজছে। এই মেয়েকে যদি সে ছাড়া অন্য কেউ ছুঁয়ে থাকে, তাহলে সেই মানুষকে সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দিবে। আর ঈশা, তাকেও সে ছাড়বে না, ছেড়ে দেওয়ার প্রশ্নও আসে না। তার শরীর আগুনে পুড়িয়ে ছাই করে দেবে সে, যদি তার শরীরে সে ছাড়া অন্য কোনো পুরুষ স্পর্শ করে। বীরের কাছে ঈশার এমন এক সম্পদ, যাকে চোখ তুলে দেখাও অপরাধ, স্পর্শ তো অকল্পনীয় অপরাধ। 2 দিন মাত্র, 2 দিন ঈশা তার কাছে ছিল না, তবু বীরের কাছে মনে হয়েছে যেন 2 যুগ পেরিয়ে গেছে। গোয়াতালামের প্রতিটি গলি, প্রতিটি ছায়া, প্রতিটি কুঁড়ে ঘর থেকে বাড়ি খুঁজে বের করে তাকে পাওয়া যায়নি। আজ অবশেষে নিজের প্রাসাদের ভেতরে ফিরিয়ে আনা হয়েছে ঈশাকে, কিন্তু বীরের মন শান্ত হয়নি। তার মাথায় একটাই প্রশ্ন অবিরাম ঘুরছে, এই 2 দিনে কি অন্য কেউ ওকে ছুঁয়েছে? ওই ছেলের জন্য এত দরদ কেন দেখালো ও? ওই ছেলেটি কি সাহস করেছে তার নারীকে নিজের মতো করে স্পর্শ করার? এসব ভাবনায় ঘুরপাক খাচ্ছে বীরের মাথায়। এর মাঝে একজন গার্ড এসে জানায়, ডাক্তার এসে গেছে স্যার। বীর ঠান্ডা গলায় বলে, ভেতরে আনো। বীরের নির্দেশে প্রাসাদে এক কক্ষে তৈরি করা হয় পরীক্ষাঘর। ধাতব যন্ত্রপাতি ঠান্ডা আলোয় ঘরের ভেতরে ওঠে, জীবাণুনাশকের তীব্র গন্ধ চারপাশ জুড়ে।
মারিয়া এলেনা এসে ঈশাকে ডেকে তোলে। ঈশা ঘুম ঘুম চোখে মেলে দেখে সে এসে গেছে সেই ঘরে যেখান থেকে তার এই বন্দিত্ব শুরু হয়েছিল। মারিয়া এলেনা তাকে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে বসানো হয় সাদা লেদারের চেয়ারে। তার চোখ ক্লান্তি, ঠোঁটে অপ্রস্তুত নীরবতা। সে জানে না সামনে কি হতে যাচ্ছে। বীর ধীরে ধীরে ডাক্তারের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আমি বিস্তারিত জানতে চাই, শেষবার কবে। কথা থামিয়ে সে ঈশার দিকে তাকায়, চোখে শিকারীর ক্ষুধা। আমি ছাড়া আর কেউ ওকে ছুঁয়েছে কিনা। ডাক্তার সামান্য ভয় মেশানো কণ্ঠে উত্তর দেয়, আমরা শারীরিক পরীক্ষার মাধ্যমে কিছু বিষয় জানাতে পারবো। গায়ে আঘাতের চিহ্ন, ত্বকের ক্ষত, নখের দাগ সব দেখা হবে। রক্তের হরমোনের মাত্রা এবং অভ্যন্তরীণ টিস্যুর পরিবর্তন দেখে অনুমান করা যায় শেষ কবে তীব্র শারীরিক সংস্পর্শ হয়েছে। প্রয়োজনে ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। গত 48 ঘন্টার মধ্যে জোরপূর্বক কিছু হয়ে থাকলে কিছু জৈবিক প্রমাণ পাওয়া সম্ভব। বীরের ঠোঁট বাঁকা হয়, কিন্তু চোখে কোনো উষ্ণতা নেই, শুধু শীতল দৃঢ়তা। ডাক্তার গ্লাভস পরে এগিয়ে আসে। ঈশার শ্বাস দ্রুত হয়ে উঠেছে। তার আঙুল চেয়ারে হাতলে শক্ত করে আঁকড়ে ধরা। মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু গলা শুকিয়ে গেছে। বীর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়, নিচু হয়ে। ঠোঁট ঈশার কানে স্পর্শ করে ফিসফিস করে বলে, তুই কথা না বললেও চলবে, কিন্তু আমি জানবো, সব জানবো। তারপর তোর সব কাজের ফল তুমি পাবে। তোর এই বোকামির জন্য যদি কিছু হয়ে থাকে, তাহলে আমি তোকেও ছাড়বো না। ঈশার চোখে জল ভরে ওঠে, লজ্জা, অপমান আর ঘৃণায়। সে ছাদের দিকে তাকিয়ে রয়, যেন নিজের মনকে এই মুহূর্ত থেকে দূরে সরিয়ে নিতে চাইছে। পরীক্ষা শুরু হয়। ডাক্তার গায়ের কোথাও ক্ষত, আঁচড়, নখের দাগ আছে কিনা দেখে। তারপরে রক্তের নমুনা নেয়। হরমোন লেভেল পরীক্ষা করার জন্য যা বলে দিতে পারবে শেষ 2 দিনের মধ্যে শরীরে কোনো তীব্র শারীরিক কার্যকলাপ ঘটেছে কিনা। অভ্যন্তরীণ পরীক্ষা করে দেখল টিস্যুর কোনো ক্ষত বা ভাঁজ, আঘাত আছে কিনা, যা জোরপূর্বক সংস্পর্শে প্রমাণ হতে পারে। বিশেষ কিছু স্থানে তুলোর ছোঁয়া নমুনা নেওয়া হলো, যাতে অন্য কারো ডিএনএ থেকে থাকলে তা ধরা পড়ে। প্রতিবার ডাক্তার তার শরীরে হাত বাড়াতেই ঈশা কেঁপে উঠছে, চোখে অপমান আর ক্ষোভ, কিন্তু ঠোঁট বন্ধ। বীরের সামনে কিছু বলার মানে সে জানে আরও বিপদ ডেকে আনা। ডাক্তাররা তাদের কাজ চালিয়ে যায় নির্লিপ্তভাবে। প্রাসাদের ভেতরে কক্ষটা যেন একেবারে অন্য দুনিয়া। ঘরের দেওয়ালে ঝুলছে কালো ল্যাম্প, তার আলোয় ধোয়ার আস্ত একটা পর্দা নেমে এসেছে। দীর্ঘ টেবিলটায় ভরা সাদা সাদা পাউডারের রেখায় আয়নার ওপর ছড়ানো গুঁড়ো যেন চাঁদের আলোয় ঝলমল করছে। বীর মাথা নিচু করে টেবিলের এক পাশ থেকে টেনে নেয় সোনালি টিউব, আর আস্তে আস্তে গুঁড়োটা টেনে নেয় ভেতরে। তার চোখ আধ খোলা হয়ে আসে, মাথাটা পিছনে হেলিয়ে দেয়। ঠোঁটে ফুটে ওঠে সেই ভীতিকর বাঁকা হাসি। এক নিঃশ্বাস ছাড়তে ঘর ভরে যায় নেশার গন্ধে। বীরের কণ্ঠ ভারী, অথচ থমথমে। তার ডান দিকে বসে আছে নিকো, গ্লাসে হুইস্কি ঢালছে সে। বরফের কিউব গ্লাসে পড়তেই শব্দ হয়। নিকো গ্লাস উঁচু করে হেসে বলে, একটা রাজ্য পতন হলো, এখন আবারও আমাদের পতাকা উড়বে। আর আরেকটা, তারপর আরেকটা। একদিন পুরো মানচিত্রটাই হবে আমাদের। বীর মৃদু হাসে, গ্লাস হাতে নেয়। তার চোখে এখন শুধু রক্ত আর আগুনের স্বপ্ন। আজ গুয়াতালামার পতাকা উড়েছে আমাদের ছাদে। মেক্সিকো, কলম্বিয়া, পানামা, হন্ডুরাস আর এখন গুয়াতালামা, সব আমার নিয়ন্ত্রণে। কাল উঠবে আরেকটা পতাকা। যতদিন না প্রতিটা রাজ্য আমার দখলে আসে, আমার উদযাপন শেষ হবে না। তার চারপাশে বসা মাফিয়া সদস্যরা হৈ হৈ করে ওঠে। মদ, হাসি মিলে যেন পুরো ঘরটা এক অন্ধকার উৎসবের মঞ্চে পরিণত হয়েছে। কয়েকদিনের দুশ্চিন্তার শেষে যেন পুরনো সেই আমেজ ফিরে এসেছে। মৃত্যুর ভয় পেছনে ফিরে আবার নতুন রাজ্য দখলের উল্লাস। ঠিক তখনই দরজা খুলে ঢুকে এক গার্ড। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কণ্ঠে চাপা উত্তেজনা। বস, রিপোর্ট এসে গেছে, সবকিছু প্রস্তুত। ঘরের আবহ যেন হঠাৎ থমকে যায়। ভিড়ের চোখ গার্ডদের দিকে ঘুরে যায়। সে গ্লাস নামিয়ে ধীরে বলে, ভিতরে আনো। বাকিরা চলে যায় একে একে রুম থেকে।
কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকে ডাক্তার। সাদা কোটের ভেতরে তার গলার কাজটা ঘামে ভিজে গেছে। হাতে ধরা ট্যাবলেট, স্ক্রিনে তাতে জলজল করছে পরীক্ষার রিপোর্ট। ডাক্তার নিচু গলায় বলে, আমরা সমস্ত পরীক্ষা শেষ করেছি স্যার। শরীরে কোনো নতুন আঘাতের চিহ্ন নেই, কোনো জোরপূর্বক সংস্পর্শের প্রমাণ নেই। বীর স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ডাক্তারের কণ্ঠ আরও নিচু হয়ে আসে, ম্যামের শরীরে আপনার ডিএনএ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। রিপোর্টে দেখা যাচ্ছে শেষবার শারীরিক সম্পর্ক হয়েছে আপনার সাথে 2 দিন আগে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে বীর। ডাক্তার ফাইলটা বীরের হাতে দিয়ে মাথা নিচু করে সরে যায়। বীর গ্লাসে আস্তে আস্তে চুমুক দেয়। তার চোখ আধখোলা, মাথা এলিয়ে যায় পিছনে কালো চামড়া সোফায়। ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে জানত ফলাফল এমনই আসবে, কিন্তু তবুও এই রিপোর্ট চাইছিল। কারণ ঈশাকে নিয়েও % সন্দেহ রাখতে চায়নি সে। ঈশাকে নিয়ে এক বিন্দুও কম্প্রোমাইজ করবে না সে। তার অসুস্থ মস্তিষ্ক যেন দিন দিন আরো অসুস্থ হয়ে পড়েছে। বীরের চোখে আবারও সেই ভয়ঙ্কর দৃঢ়তা ঝলসে ওঠে। ওর সবকিছু আমার কাছে পানির মতো স্বচ্ছ থাকতে হবে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোঁয়া, প্রতিটি মুহূর্ত। ঈশা তার বন্দী, তার অধিকার, তার অবসেশন। ঈশা চুপচাপ বসে আছে তার রুমে এক কোণে। 8 ঘন্টা ধরে যেভাবে বসেছিল ঠিক সেইভাবে বসে আছে। তার চোখেরও এক ফোঁটা নড়চড় নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যা ঘটেছে তার সাথে, সেটা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় অপমান। লজ্জা, ঘৃণা, অপমানে তার বুক ফেটে যাচ্ছে। তার মনে হচ্ছে যেন নিজের দেহটা এখন আর নিজের নেই। কেউ ছিনিয়ে নিয়েছে তার আত্মা। চোখে পানি জমলেও সে কাঁদতে পারছে না। কাঁদতে কাঁদতে তার চোখের পানিও শুকিয়ে গেছে। এখন বুকের ভেতরে এক অজানা শূন্যতা, একটা জ্বলন্ত আগুন শুধু তাকে ভিতর থেকে খেয়ে নিচ্ছে। তার নিজের উপরে রাগ হচ্ছে, কেন সে এখনো বেঁচে আছে, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে তুলে নিচ্ছে না, কেন এই জাহান্নামের আগুনে প্রতিদিন তাকে পড়তে হচ্ছে। তার এত এত প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া বা তার এই প্রশ্নগুলো শোনার মতো কেউ নেই। সে নিঃস্ব, একেবারে নিঃস্ব। এখানে দিন দিন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার এই কান্না, তার চিৎকার, তার এই বুক ফাটা আর্তনাদ দেখার মতো কেউ নেই। কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে থেকে ঈশা তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার মনে তখন একটা সিদ্ধান্ত, একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে বারবার। সে আর বাঁচবে না, আত্মহত্যা মহাপাপ। কিন্তু তার কাছে এখন আর কোনো রাস্তা খোলা নেই। যা হয়েছে তারপর আর বেঁচে থাকার চেয়ে মরাই তার কাছে শান্তি। ঘরে প্রহরের মতো দাঁড়িয়ে আছে 10-12 জন গার্ড। প্রত্যেকে তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। ঈশার চোখ ঘরে এদিক সেদিক ঘুরতে থাকে, যেন কিছু খুঁজছে। হঠাৎ সে উঠে দাঁড়ায়, একটার পর একটা ড্রয়ার খুলতে থাকে। হাতে যা পাচ্ছে তাই টেনে ছুঁড়ে ফেলছে মেঝেতে। গ্লাস, বই, কাগজ সব ছিটকে পড়ছে। একজন গার্ড এগিয়ে এসে নরম গলায় বলে, ম্যাম, আপনি কি খুঁজছেন? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। কিন্তু ঈশা এখনো জবাব দেয় না। তার চোখ লাল হয়ে আছে, মুখে শুধু হতাশার ছাপ। সে খুঁজেই যাচ্ছে আর ছুঁড়ে ফেলছে জিনিসপত্র। গার্ডরা হতবাক। যে মেয়ে এতদিন সবসময় শান্ত, চুপচাপ বসে থাকতো, আজ হঠাৎ কেন এমন করছে তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না। কেউ কাছে যাওয়ার সাহস করছে না, কারণ তারা জানে এই মেয়ে বসের কাছে কি মানে রাখে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে মারিয়া এলেনা, হাতে খাবারের ট্রে। সে মিষ্টি গলায় বলে, ম্যাম, আপনার জন্য খাবার এনেছি। আপনি আসার পর থেকে কিচ্ছু খাননি, এখন খেয়ে নিন প্লিজ। বস যদি শোনেন যে আপনি এখনো খাননি, উনি খুব রেগে যাবেন। কথা বলতে বলতে ভেতরে ঢুকে সে, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখে তার মুখ শুকিয়ে যায়। ড্রয়ারের নিচে পড়া জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে আছে, আর ঈশার চোখে রাগ, ঘৃণা আর হতাশায় চলছে। মারিয়া এলেন অবাক হয়ে দাঁড়িয়ে থাকতেই ঈশা এগিয়ে আসে তার দিকে, খাবারের ট্রের দিকে তাকায়। তার দৃষ্টি আটকে যায় ট্রের ভেতরে রাখা ছুরির দিকে।
এক মুহূর্ত দেরি করে না, ট্রে থেকে ছুরিটা তুলে নেয়। মারিয়া ভয়ে চিৎকার করে ওঠে, না ম্যাম, না। তার কল্পনার বাইরে ঈশা এমন কিছু করবে। গত 10 থেকে 11 মাসে ঈশাকে এমন আচরণ করতে দেখেনি সে। আশেপাশের সব গার্ড দৌড়ে আসে, ঈশাকে ঘিরে ধরে তারা থামাতে চায়, কিন্তু ঈশা পিছিয়ে যায়, ছুরিটা শক্ত করে বাম হাতে চেপে ধরে। তার কণ্ঠ কাঁপছে, খুব তীব্র গলায় বলে, দাঁড়াও, দাঁড়াও সবাই, এক পাও সামনে আসবে না। এক পাও যদি এগোও, আমি এখানেই নিজেকে শেষ করে দেব। গার্ডরা একে অপরের দিকে তাকায়, কারো সাহস হয় না এগোনোর। তারা জানে যদি ঈশার শরীর থেকে এক ফোঁটা রক্তও বের হয়, বীর তাদের কাউকে আস্ত রাখবে না। রাজবীর আলভারেজ তার বোন থেকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখলে সবাইকে শেষ করে দেবে। ঈশার হাত কাঁপছে, ছুরির ধার আর কবজির খুব কাছে। তার শ্বাস দ্রুত উঠছে নামছে, চোখের পানি চিকচিক করছে। পিছনে যাও, সবাই পিছনে যাও। না। গার্ডরা আস্তে আস্তে পিছিয়ে যায়, তাদের মুখে ভয়। না ঈশার জন্য না, নিজেদের জন্য ভয় পাচ্ছে তারা। এই মেয়ে যদি কিছু করে ফেলে, তবে শুধু তার নয়, তাদেরও মৃত্যু নিশ্চিত। এর মাঝে মারিয়া এলেনা দৌড়ে যায় বীরকে খবর দিতে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে জানে বীর ছাড়া আর কেউ ঈশাকে থামাতে পারবে না।